হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসটা যারা ডাব্লিউবিপি কনস্টেবল মেন পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তোমরা দেখলে কিছুদিন আগে এক্সাইজ মেন পরীক্ষা হয়ে গেছে, সেখানে ইংলিশ পেপার যেটা এসেছিল, তোমাদের অজস্র SMS আমার কাছে এসেছে যে স্যার কোয়েশ্চেনটা কি আপনার কীরকম মনে হয়, কোয়েশ্চেনটা মডারেট এসছে, ইজি এসছে না একদম টাফ এসেছে। আমার মতে কোয়েশ্চেনটা ইজি টু মডারেট এসছে। কোয়েশ্চেনটা কিন্তু কোনো অর্থেই টাফ নয়। তোমাদের হয়তো মনে হতে পারে যে এখানে তো আমাদের মেমোরাইজেশন পার্ট থেকে তেমন কোনো কোয়েশ্চেনই আসেনি। সঠিক, কনসেপচুয়াল পার্ট থেকে কিন্তু 90% কোয়েশ্চেন তোমাদের এসছে। এর থেকে কি প্রমাণিত হয়, ডাব্লিউবিপি বোর্ডের তোমরা যদি প্রত্যেকটা ইয়ারের কোয়েশ্চেন পেপার ফলো করো, তারা কিন্তু ভ্যারাইটি অফ এক্সপেরিমেন্টস করতে ভালোবাসে। তাই বলে কি আমরা সেই সব দেখে ভয় পেয়ে যাব? একদম ভয় পাওয়ার কোনো বিষয়ই নয় এখানে। আমার মতে কোয়েশ্চেন যেটা এসেছিল, যারা গ্রামাটিক্যাল নলেজ বা যাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি সামান্যতম আছে, আমি এটা বলবো না যে অনেক কনসেপচুয়াল ক্ল্যারিটি দরকার, যারা ইংরেজি গ্রামারটাকে মোটামুটি জানে তারা কিন্তু অনায়াসে 22 থেকে 23 প্লাস স্কোর করবে এই যে কোয়েশ্চেন পেপারটা হয়েছিল। তাহলে এই কোয়েশ্চেন পেপারটা দেখে তোমরা যারা ডাব্লিউবিপি মেন পরীক্ষা দেবে তাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? আমার মতে স্ট্র্যাটেজি একদম সিম্পল রাখো। কোনো রকম এর মধ্যে জটিলতা আনার কোনো প্রয়োজনীয়তা নেই। কেন নেই? কারণ এই কোয়েশ্চেন যেটা এক্সারসাইজে এসছিল, আমার মতে একদমই ইজি কোয়েশ্চেন এসছে। ওই জন্যই বলছি যাদের গ্রামাটিক্যাল নলেজ মোটামুটি আছে তারা কিন্তু খুব ভালো স্কোর করে বেরিয়ে যাবে। এইবারে তোমরা যারা ইংলিশ গ্রামারকে ভয় পাও, তোমরা যারা শুধুমাত্র ওই মেমোরাইজেশন পার্ট নিয়েই পড়ে থাকতে ভালোবাসো, তাদের কিন্তু সতর্ক হওয়ার সময় এসছে। শুধুমাত্র কিন্তু মেমোরাইজেশন পার্ট মুখস্থ করলে চলবে না। তার মানে কি আমরা মেমোরাইজেশন পার্ট একদম ছেড়ে দেব? না, আমরা মেমোরাইজেশন পার্ট একদমই ছেড়ে দেব না। আমরা মেমোরাইজেশন পার্ট যেমন করছি তেমনই করব, কিন্তু তার সাথে আমাদের ইংলিশের যে কনসেপচুয়াল ক্ল্যারিটি গ্রামারের, সেটা আমাদের রাখতেই হবে। কি কি বিষয় আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি দরকার? আমাদের বেসিক জিনিস ক্ল্যারিটি দরকার। এখানে যে এক্সারসাইজ মেনে কোয়েশ্চেন এসছিল, নর্মাল শুধুমাত্র কি টেন্স, একটু সিঙ্গুলার প্লুরালের নলেজ, ভার্বের নলেজ, সেন্টেন্স স্ট্রাকচারের নলেজ, এইগুলোই যদি আমাদের ক্লিয়ার থাকে আমরা কিন্তু খুব ভালো স্কোর করতে পারতাম। PQRS যেটা নিয়ে তোমাদের খুব ভয়, এখানে কিন্তু ইনসিডেন্ট বেসড বা সিকোয়েন্স অনুযায়ী দেয়নি, এখানে জাস্ট সেন্টেন্স স্ট্রাকচারকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে এবং তোমাদেরকে বলেছে সেন্টেন্সটাকে ঠিকমতো সাজাও। অন্যান্য পরীক্ষাতে কিন্তু আরও অনেক টাফ সিকোয়েন্স আসে বা রিঅ্যারেঞ্জমেন্ট আসে। এখানে কিন্তু একদম বেসিক জিনিস, একটা সাবজেক্টের পরে কি ভার্ব বসে, শুধুমাত্র যদি তোমাদের সেই জ্ঞানটুকুই থাকতো, তোমরা ওখানে যে 4টে বা 5টা কোয়েশ্চেন এসছিল অনায়াসে স্কোর করতে পারতে। তাহলে এই কোয়েশ্চেন দেখে আমরা কেন ভয় পাবো? কোনো ভয় পাওয়ার কারণ নেই। যারা গ্রামারে দুর্বল, তোমরা ডাইরেক্ট আমার প্লেলিস্টে চলে যাবে। কী কী ক্লাস দেখবে আমি বলে দিচ্ছি। তোমরা প্রথমে পার্টস অফ স্পিচ ক্লিয়ার করলে, সেন্টেন্স স্ট্রাকচার ক্লিয়ার করলে, তারপরে নাউন প্রোনাউনটাকে একটু ক্লিয়ার করলে, ক্লিয়ার করার পর তোমরা ডাইরেক্ট চলে যাবে টেন্সটাকে ক্লিয়ার করলে, টেন্স ক্লিয়ার করার পর তোমরা আর্টিকেল প্রিপোজিশনটাকে একটু ক্লিয়ার করে নিলে কনসেপচুয়াল ক্লিয়ারিটির জন্য, মোডালস ভার্ব দেখলে, এইগুলো দেখলেই, আর সিনট্যাক্সটাকে ভালো করে দেখলে, এইগুলো দেখলেই মোটামুটি তোমাদের একটা বেসিক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে যে কোয়েশ্চেন এসছিল একদম বেসিক লেভেলের কোয়েশ্চেন, তোমরা যারা গ্রামারটাকে শেখোনি তাদের মনে হতে পারে অনেক টাফ, কিন্তু কোয়েশ্চেন যেটা এসছে একদম ভয় পাওয়ার কিছু নেই, একদম বেসিক লেভেলের গ্রামার থেকে কোয়েশ্চেন এসছে। যে 9টা এরর কারেকশান এসছিল, এরর কারেকশানের মধ্যে কিন্তু কনসেপচুয়াল পার্টটাকেও আমি রেখেছি, কারণ এরর কারেকশান আর কনসেপচুয়াল পার্টের মধ্যে কোনো ডিফারেন্স হয় না। আমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তবেই আমরা এরর কারেকশান করতে পারবো, না হলে আমরা পারবো না। এটাই হচ্ছে বাস্তব কথা। আর ওখানে এরর কারেকশান থেকে কী এমন এসছে, আমাদের টেন্স, ভার্ব, সেন্টেন্স স্ট্রাকচার আর একটা দুটো প্রোনাউন, এর থেকে কোয়েশ্চেন এসছে। তা এই কোয়েশ্চেন পেপার দেখে তোমরা এত ঘাবড়ে যাবে? ঘাবড়ানোর কোনো প্রয়োজনই নেই।
কেন প্রয়োজন নেই? কারণ যেসব গ্রামারের পার্ট এসছে একদম বেসিক পার্ট, তাহলে এর জন্য তোমাদের কি করতে হবে? আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো তোমরা দেখে নাও। এরপরে তো ন্যারেশন ভয়েস আছেই। ন্যারেশন থেকে 4টে এসছে, ভয়েস থেকে একটাও আসেনি। তার মানে কি ডাব্লিউবিপি কনস্টেবলে আর পরীক্ষায় ভয়েস চেঞ্জ থেকে প্রশ্নই আসবে না? বোকার মতো এইরকম চিন্তাভাবনা নিও না। আমাদের সব দিক থেকে প্রস্তুত থাকতে হবে। আমাদের যেমন মেমোরাইজেশন পার্টটাকে মোটামুটি রাখতে হবে। মেমোরাইজেশন পার্ট যে আমি খুব জোর দেব এরকম কোনো ব্যাপার নয়। মেমোরাইজেশন পার্ট মোটামুটি একটা স্টেবল জায়গায় যদি আমরা থাকি ওটুকুতেই এনাফ। কারণ কিছু কিছু ওয়ার্ড থাকবে, ইডিয়মস থাকবে, যেটা আমরা যদি 1000টাও পড়ে নিই, যদি এক্সামিনার কোনো কঠিন ফেলে দেয় যেটা এক্সামিনার ছাড়া কোনো পরীক্ষার্থীই পারবে না, বা কিছু কিছু পরীক্ষার্থী পারবে, তাই তার জন্য কিন্তু আমাদের মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। আমাদের কনসেপচুয়াল পার্টটাকে খুব স্ট্রং করতে হবে। স্ট্রং করতে হবে তার মানে এই নয় যে আমরা ক্লজে চলে গেলাম, এসএসসি সিজিএল বা ব্যাংক পিওতে যেরকম লেভেলের গ্রামার আসে বা এরর কারেকশান আসে সেই রকম লেভেলে চলে গেলাম, তা না। আমাদের একটা 10th স্ট্যান্ডার্ড পরীক্ষায় যেটা ডিমান্ড করছে ততটুকুই পড়তে হবে, এর বেশি পড়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আশা করছি তোমাদের এরপরে এই কোয়েশ্চেন পেপার দেখার পর যে যে ভীতি ছিল যে আমরা ডাব্লিউবিপি মেনে আর পাসই করতে পারবো না, এই রকম চিন্তাভাবনা রাখার কোনো অর্থই হয় না। তার জন্যে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউবিপি কনস্টেবলের, শুধুমাত্র কনস্টেবল পরীক্ষার্থীর জন্যে কনস্টেবলের অনলাইন কোর্স আমি একটা নিয়ে চলে এসেছি, যেটা জানুয়ারি মাসের 15 তারিখ থেকে শুরু হবে। আগের যে কোর্স যেটা আমি প্রিলির পরে শুরু করেছিলাম ওখানে 3 মার্চ কোর্স হয়ে গেছে, ওই ব্যাচগুলোতে তোমাদের আর নেওয়া যাবে না, কারণ ওখানে অলরেডি 3 মার্চ আমরা কমপ্লিট করে ফেলেছি। এই যে জানুয়ারি মাসের 15 তারিখ থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে, এটা এক্সারসাইজ দেখে যারা ভয় পাচ্ছ তারা অবশ্যই ওই ব্যাচটাতে অ্যাডমিশন নাও। কারণ এখানে গ্রামার যতটুকু প্রয়োজন ততটুকু তো আমি শেখাবই, কিন্তু আমরা অ্যাডভান্স লেভেল নয়, আমরা পরীক্ষা যতটুকু আমাদের ডিমান্ড করছে সেইটা আমি তোমাদের একদম ইন ডিটেলে শিখিয়ে দেব। তাহলে যারা শুধুমাত্র ডাব্লিউবিপির জন্য প্রস্তুতি নিচ্ছ, অন্যান্য পরীক্ষার জন্যে কিন্তু এই কোর্সটা আমি করাচ্ছি না, কারণ এটা ডাব্লিউবিপি স্পেশাল। এখানে এক্সারসাইজ দেখে যারা ভয় পেয়ে গেছো, যারা মনে করছো ডাব্লিউবিপিটাই তোমাদের স্বপ্ন, তারা অবশ্যই এই কোর্সটাতে জয়েন হবে। কারণ এখানে আমি মেমোরাইজেশন পার্ট থেকে যেমন তোমাদের করাবো, ঠিক তেমনই কনসেপচুয়াল ক্ল্যারিটি যতটুকু প্রয়োজন ততটুকু অবশ্যই করাবো, এবং তারপরে আমরা একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাব, যাতে তোমরা নর্মাল বা বেসিক লেভেলের যে জিনিসগুলো খুব অনায়াসে করতে পারো। এখানে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো একদম তো বেসিক লেভেলের কোয়েশ্চেন। তাহলে তোমরা যারা ইচ্ছুক অ্যাডমিশন নিতে পারো। এইবারে যে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো আমি তোমাদের সাথে একবার কনসেপচুয়াল পার্টের যে কোয়েশ্চেনগুলো এসেছিলো এরর কারেকশান থেকে, পিকিউআরএস তোমরা সবাই জানো, সেখানে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটাকে মেলাতে হবে। ন্যারেশন চেঞ্জ সবাই জানো, সেগুলো বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু কনসেপচুয়াল পার্ট থেকে যারা ভয় পাচ্ছ যে এরর কারেকশান আমি কিছুই পারবো না, কোন কোন টপিক থেকে শুধু জাস্ট কোয়েশ্চেনটা এসছে সেটা দেখে নাও, তারপরে তোমরা ভাববে যে তোমরা পারবে না পারবে না। আমি জাস্ট তোমাদের উত্তরগুলোকে বলে দেব, তোমরা বুঝে নেবে এগুলো খুব টাফ কি টাফ নয়, তোমরা বুঝতে পেরে যাবে। প্রথমটা কি এরর কারেকশানের, ইফ আই ওয়ার হি আই উড হ্যাভ টট দোজ চিটস এ লেসন। এটা একটা সাবজেন্টিভ মুড, নর্মাল সাবজেন্টিভ মুড থেকে এসেছিলো, যেখানে আমাদের কি করতে হতো, তোমরা হয়তো ভেবেছিলে যে আয়ের পরে ওয়াজ হয়, না, এটা সাবজেন্টিভ মুড। এখানে আমরা কোনো একটা জিনিসকে কল্পনা করি, এখানে আয়ের পরে ওয়ারই হয়, কিন্তু তারপরে যে অবজেক্ট যেটা বসেছে ওটা অবজেক্টের ফর্মে হবে না, ওটা কি হবে, সাবজেক্টিভ কেস হবে, ইফ আই ওয়ার হি। একদম নর্মাল কনসেপ্ট, এর জন্য আমাদের একদম ইংলিশ গ্রামারে পণ্ডিত হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। পরেরটা কি, আই ড্যাশ নেভার সিন সাচ এ পিকচার বিফোর। এর আগে আমি এরকম কোনো ছবিই দেখিনি। নর্মাল টেন্সের কনসেপ্ট, প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ নেভার সিন, আমি কখনো দেখিনি। পরেরটা কি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য গার্ল ইজ টেকেন বিস্কিটস এভরিডে। দ্য গার্ল ইজ বিং টেকেন বিস্কিটস এভরিডে। দ্য গার্ল টেক্স বিস্কিটস এভরিডে। দ্য গার্ল ইজ টেকিং বিস্কিটস এভরিডে। নর্মাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাবিচুয়াল ট্রুথ, যেটা চিরন্তন সত্য যে
দ্য গার্ল টেক্স বিস্কিটস এভরিডে, মেয়েটা প্রত্যেক দিন বিস্কুট খায়। এর জন্য আমাদের গ্রামারের পণ্ডিত হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা আমি কনসেপচুয়াল পার্টের মধ্যেই রাখি। হি গট টু টায়ার্ড ড্যাশ ওভারওয়ার্ক, সে খুব ক্লান্ত হয়ে গেছিলো কিসের জন্য? বিকজ অফ ওভারওয়ার্ক। বিকজ অফ কী কারণের জন্য? একদম নর্মাল, এর জন্য আমাদের গ্রামারে বিজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই। মাই ফাদার গোজ টু হিজ অফিস 5 ডে এ উইক, এখানেই আমাদের ভুল আছে। 5-এর পরে আমরা যে ডেটা আছে সেটা কি প্লুরাল করব, 5 ডেজ। এক সপ্তাহে 5 দিন অফিসে যায়, তাহলে তার আগে আমরা একটা এ আর্টিকেল বসিয়ে দেবো, 5 ডেজ এ উইক, সপ্তাহে 5 দিন। খুবই সহজ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই অ্যান্ড জিমি হ্যাড ওয়েন্ট হোম, জিমি অ্যান্ড আই গন হোম, জিমি অ্যান্ড আই ওয়েন্ট হোম, আই অ্যান্ড জিমি ওয়েন্ট হোম। এখানে তোমাদের মনে হতে পারে কোনটা হবে, তাহলে এখানে আমাদের প্রোনাউনের বেসিক কনসেপ্ট যদি আমরা ক্লিয়ার রাখতে পারি তাহলেই আমরা করতে পারবো। প্রোনাউনের বেসিক কনসেপ্ট কি? যে খারাপ কাজ হলে আমাদের কি প্রোনাউন বসে? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এইরকম অ্যারেঞ্জমেন্ট। আর ভালো কাজ হলে 3 to 1, এটা নিশ্চয়ই ভালো কাজ। তাহলে জিমি অ্যান্ড আই ওয়েন্ট হোম, জিমি এবং আমি বাড়িতে গেছিলাম। একদম সহজ, তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। পরেরটা কি? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সোনু বাই 2 dozen apples, সোনু হ্যাড বট 2 dozen apples, সোনু বট 2 dozen apples। তারপরটা কি? সোনু বট 2 dozens apples। এখানে আমাদের কি অপশান সি রাইট, সোনু বট 2 dozen apples। কারণ কি দুটো একসাথে প্লুরাল ওয়ার্ড আমরা নিতে পারি না, তাই ডজেন্স অ্যাপেলস ডি হবে না, ডজন অ্যাপেলস হবে। এখানে বিটা হবে না কেন? কারণ ওটা একটা পাস্ট পারফেক্ট, দুটো ঘটনা থাকলে তবে আমরা বসাই। এর জন্য আমরা টেন্স জানলেই পারবো এবং কিছুটা প্লুরাল নলেজের আর সিঙ্গুলার প্লুরালের কনসেপ্ট ক্লিয়ার থাকলেই আমরা পেরে যাব। হার থিঙ্কিং লিন্স ড্যাশ ডেমোক্রেসি, তার চিন্তাভাবনা কিসের দিকে ঝুঁকছে? গণতন্ত্রের দিকে। তাহলে টুয়ার্ডস মানে কি? দিকে। অপশান সি টুয়ার্ডস। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। A vegetarian is a person who never is eating meat. A vegetarian is a person who never eat meat. A vegetarian is a person who is never eating meat. A vegetarian is a person who never eats meat. তাহলে অপশান ডি। কারণ কি? এ পার্সনটা সিঙ্গুলার, হু এর পরে যে ভার্বটা বসেছে সেটা সিঙ্গুলারই আছে, ইটস, ইটের সাথে এস যুক্ত হয়েছে। যদি আমরা নর্মাল সিনট্যাক্স বা সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট জানি তাহলে এটা আমরা করতে পারবো, একদমই সহজ। হি ইজ গোয়িং এভরি ডে ফর এ মর্নিং ওয়ার্ক উইথ হিজ ফ্রেন্ডস অ্যান্ড নেবার্স, তাহলে এটাও আবার সেই হ্যাবিচুয়াল টু প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স। তাহলে হি গোজ এভরি ডে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি ইজ দ্য ইয়ংগেস্ট টু দ্য 2 brothers, হি ইজ দ্য ইয়ঙ্গার টু দ্য 2 brothers, হি ইজ দ্য ইয়ঙ্গার অফ দ্য 2 brothers, হি ইজ দ্য ইয়ংগেস্ট অফ দ্য 2 brothers। তাহলে অপশান ডি, হি ইজ দ্য ইয়ংগেস্ট অফ দ্য 2 brothers। এখানে সি কেন হবে না? কারণ এখানে যদি কম্পারেটিভ ডিগ্রির ফর্মুলাতেই আমরা ফেলতাম তাহলে কী হতো? হি ইজ ইয়ঙ্গার দেন হিজ 2 brothers হতো। তাহলে একটু যদি আমাদের ডিগ্রি চেঞ্জের সামান্যতম কনসেপ্ট থাকে তাহলেই ওটাই আমরা পেরে যাব। পরেরটা কি? উড ইউ লাইক দ্য গ্লাস অফ ওয়াটার, ডু ইউ লাইক দ্য গ্লাস অফ ওয়াটার, উড ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার, ডু ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার। তাহলে এখানে আমাদের কী হবে? উড ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার। কারণ উডটা আমরা কখন ব্যবহার করি? যখন আমরা খুব ভদ্রভাবে নম্রভাবে কাউকে কিছু বলি। এটা যদি মোরালস ভার্বের আমাদের একটা বেসিক নলেজ থাকে তাহলেই আমরা পারবো, এমন কিছুই ব্যাপার নয়। ইফ সি উইল বি প্রমোটেড সি উইল গেট এ হায়ার স্যালারি। এখানে আমরা কি জানি? ইফের পরে আমরা কোনো ফিউচার ইনডিফিনিট বসাই না, কারণ ইফটা নিজেই একটা ফিউচারের সেন্স দেয়। তাই এখানে কি হবে? ইফ সি ইজ প্রমোটেড। একদমই সহজ কনসেপ্ট। তাহলে এখানে গ্রামারের কনসেপ্ট পার্ট থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিল তোমাদের এই পেপারটা দেখে মনে হতে পারে খুব কঠিন এসছে। কারণ কি? তোমরা গ্রামারটাকে কিভাবে পড়তে হবে সেই নলেজটাই তোমাদের মধ্যে নেই। তোমরা খুব বড় বড় অথরের বই খুলে বসে যাও এবং সেই বইগুলো কাদের জন্য লেখা হয়? সেগুলো কি এই 10th স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেনের জন্য লেখা হবে? সেগুলো কিন্তু অবশ্যই হাই স্ট্যান্ডার্ড পরীক্ষার জন্য, সিজিএল, ব্যাংক পিও, সেই সব পরীক্ষার জন্য লেখা হয়। কিন্তু এই সব পরীক্ষার জন্য আমাদের একদম গ্রামারের বেসিক যদি কনসেপ্ট আমরা ক্লিয়ার রাখতে পারি তাহলেই আমরা অনায়াসে এখানে স্কোর করতে পারবো। আর যেগুলো পিকিউআরএস এসেছিলো ওগুলো তো জাস্ট
একটা সেন্টেন্সের পরে বা সাবজেক্টের পরে কী ভার্ব বসে সেটা যদি আমরা জানতাম, ওই একটা অপশানে যদি আমরা ঠিক করতে পারতাম, তাহলে আমাদের প্রত্যেকটা পিকিউআরএস সঠিক হয়ে যেত। তাহলে এর জন্য কি তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা আমার ব্যাচটাতে ভর্তি হয়ে যাও এবং পুরো তোমাদের যে ভীতি আছে ইংরেজির সেটাকে ক্লিয়ার করে নাও। তাহলে আশা করছি তোমরা এই যে নতুন ব্যাচটাকে আমি আবার শুরু করছি একটা ব্যাচ, সেখানে তোমরা অ্যাডমিশন হবে এবং আমি তো আশা করছি তোমরা ডাব্লিউবিপি কনস্টেবলের যে মেন পরীক্ষা হবে ইংরেজিতে ভালো স্কোর করবে। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, এতটুকু বলতে পারি। এবার নির্দ্বিধায় ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। আশা করছি আজকের যে ক্লাসটা আমি তোমাদের দিলাম, তোমাদের ভীতি কাটাতে আমি সাহায্য করতে পেরেছি। তোমাদের আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, ইংরেজিতে তোমাদের ভালো স্কোর করতে পারবে। গ্রামারের কনসেপ্টটা শুধু ক্লিয়ার রাখো, ক্লিয়ার, আর মেমোরাইজেশন পার্ট যেমন করছিলে করতে থাকো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।